নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। সাধারণত আমরা কাউকে প্রশ্ন করে থাকি কেমন আছেন আপনি। আসলে প্রশ্নটা বোধহয় একটু চেঞ্জের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের প্রশ্নটা হওয়া উচিত কেমন আছে আপনার শরীর, কেমন আছে আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলো। কারণ যখন আমার গুরুত্বপূর্ণ অর্গানগুলো ভালো থাকবে, আমার স্বাস্থ্য ভালো থাকবে, তখনই তো আমি ভালো থাকতে পারবো, তাই না? অবশ্যই শরীরের সাথে কিন্তু মনেরও একটা সম্পর্ক রয়েছে। যখন আপনার মন ভালো থাকবে তখন আপনার শরীর ভালো থাকবে, যখন আপনার শরীর সুস্থ তখন দেখবেন আপনার মনও কিন্তু সুস্থ। তাই এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা আপনাদের এই প্রশ্নটাই করার চেষ্টা করি, কেমন আছে আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলো। সেই খবর কি আপনি রেখেছেন? সেই খোঁজ কি নেওয়ার চেষ্টা কখনো আপনি করেছেন? ভাবতেই পারেন যে কিভাবে জানবো, সবটা তো ইন্টারনাল ব্যাপার, আমি তো বাইরে থেকে কিছুই বুঝতে পারছি না। ইন্টারনাল হলেও সিমটমগুলো কিন্তু একেবারে বাইরের থেকে থাকে। আপনাকে আপনার শরীর বারংবার জানান দেওয়ার চেষ্টা করে যে আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলো কেমন আছে। কিন্তু আপনি এখন এতটা ব্যস্ত, এতটা উদাসীন, এতটাই আপনার কাছে সময় কম যে আপনি সেই সিমটমগুলোকে বুঝেও না বোঝার ভান করেন, বা সত্যি হয়তো আপনি বুঝতে পারছেন না। তো চলুন এই অনুষ্ঠানকে আপনার সাথে রাখুন, আপনার সঙ্গী করুন এবং আমাদের অনুষ্ঠানের থেকেই বুঝে নেওয়ার চেষ্টা করুন যে সত্যি যে সিমটমগুলো আপনি উপলব্ধি করছেন সেটা কোন অর্গানের জন্য প্রবলেমের জন্য, বা কোনো অর্গানের প্রবলেমের জন্য আপনার কি কি ধরনের সিমটম আসতে পারে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মূলত লিভারের কিছু প্রবলেম নিয়ে কথা বলবো, বা পেট সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। কারণ জানি যে যেমন সুগার বা ডায়াবেটিস প্রত্যেকটি পরিবারে ছড়িয়ে গিয়েছে, একই রকম ভাবে পেটের সমস্যা নেই এরকম তো মানুষই নেই। তাই অবশ্যই পেটকে ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। অবশ্যই প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পেটকে ভালো রাখা মানে অবশ্যই আমার লিভারের একটু খেয়াল রাখা, লিভার আমার কেমন রয়েছে সেদিকে একটু নজর দেওয়া। তাই অবশ্যই আপনার কাছ থেকে আজকে একটু লিভারের বিষয় নিয়ে জানতে চাইবো যে লিভার কেমন আছে এটা আমি কি করে বুঝবো, বা লিভার যে খারাপ হচ্ছে তার সিমটমগুলো আমাদের ঠিক প্রথমে কি কিভাবে ধরা পড়ে। দেখুন, আমি তার আগে একটু বলে দিই যে লিভারের ফাংশনগুলো মোটামুটিভাবে একটা আমরা সাধারণভাবে কি কি ফাংশন আছে তাহলে বোঝা যাবে যে লিভারের সমস্যা হলে কি হতে পারে বা বুঝবো কিভাবে। দেখুন, লিভার কিন্তু আমাদের একটা ভাইটাল অর্গান। আমাদের যে বিভিন্ন ভাইটাল অর্গানস মানে খুব গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু লিভার। এবং দেখা গেছে লিভার কিন্তু আজকাল ধরুন দেখা গেছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা, বিভিন্ন রকম ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, নি রিপ্লেসমেন্ট হচ্ছে, এবার লিভারও কিন্তু ট্রান্সপ্ল্যান্ট হয়, কিন্তু এটা কিন্তু সবসময় সাকসেসফুল হবে না। এবং খুব মানে শেষ চেষ্টা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট, আর সেটা যে সবসময় সাকসেসফুল হবে সেটাও না। তার জন্য লিভারের কিন্তু আমাদের যত্ন রাখা উচিত। কারণ লিভার কিসে কিসে সাহায্য করে? প্রথম যে সাহায্যটা করে সেটা আমাদের হচ্ছে ব্লাডে যাতে আমাদের কোনো রকম বিষাক্ত কিছু না যায় বা টক্সিন জাতীয় কিছু না যায় আমাদের ব্লাডে, সেটা কিন্তু খেয়াল রাখে লিভার। এটা হচ্ছে একটা বিশেষ ব্যাপার, যেটা ছাড়া কিন্তু আমরা বাঁচবই না। কারণ ব্লাডে যদি টক্সিন চলে যায় বা ব্লাড যদি বিষাক্ত হয়ে যায়, একটা মানুষ কিন্তু আর বেঁচে থাকবে না। এটা হচ্ছে একটা বিশাল বড় কারণ। দ্বিতীয় কাজ হচ্ছে লিভারের, আমরা বলতে পারি যে আমাদের খাদ্য খাওয়ার যেটা আছে সেটা হজম হতে কিন্তু লিভার থেকে যে এনজাইমস তৈরি হয় সেগুলো সাহায্য করে। তৃতীয় আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের শরীরে যে সুগার তৈরি হয়, সেই সুগার অনেক সময় কিন্তু দেখা যায় যে লিভার ওটাকে স্টোর করে রাখছে, এবং যখন দেখা যাচ্ছে শরীরে সেই সুগারের দরকার পড়ছে, ধরুন অভাব পড়ছে, তখন কিন্তু লিভার সেটা ছাড়ে। কারণ লিভার যদি সেটা সেই সময় না ছাড়তে পারে, আমরা ধরুন খাদ্য খাবার খাচ্ছি না কিন্তু আমাদের শরীরে লিভারও সেটা সাপ্লাই করতে পারছে না, তাহলেই কিন্তু দেখা যাবে একটা মানুষ কিন্তু আস্তে 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 নির্জীব হয়ে যাবে। কারণ সেই জ্বালানি যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে সেটা হচ্ছে আমরা সুগার থেকে পাই।
এবার সেই সুগারটার মাত্রাই যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু নির্জীব হয়ে যাব, কিন্তু মানুষের ডেথও হতে পারে। যেটা বলে না হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, মানে গ্লুকোজের মাত্রা কমে যায় ব্লাডের মধ্যে এবং হতে গিয়ে কিন্তু মানুষ কিন্তু কোমাতেও চলে যেতে পারে, এরকমও কিন্তু সিচুয়েশন দেখা যায়। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক আমাদের লিভারের কাজগুলো আমরা বললাম, আরো অনেক কাজ আছে। একদম, অবশ্যই আমরা আলোচনায় আবারও থাকবো, তবে কি আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, আমি চুচুড়া থেকে বৈশানী ভৌমিক বলছি। বেশ, বলুন কি প্রবলেম? প্রবলেম আমার না মানে মাঝে মাঝেই না পেটে ব্যথা করে, আর যখনই পেটে ব্যথা করে তখনই ওই শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে যায় একদম। পেটের কোন জায়গাটায় ব্যথা হয়? খেতে মানে খাওয়া দাওয়াতে মাঝে মাঝে অরুচি ভাব লাগে, মানে খেতে ইচ্ছে করে না। যত ভালো খাবারই হোক না কেন, যত ফেভারিট খাবারই আমার সামনে দেওয়া হোক না কেন, ভালো লাগে না, মানে আবার দেখে আমার খেতে ইচ্ছে করে না। পেটের কোন জায়গাটায় ব্যথা করে? স্পেসিফিক কোনো না, মানে মনে হয় যেন সারাটা পুরো পেটটা জুড়েই ব্যথা করছে এরকম। মানে আচ্ছা, ওটা কি পার্টিকুলার কিছু আছে যে এই সময় ব্যথা করে, বা না যে কোনো সময় হঠাৎ করে হয়? না না, হঠাৎ হঠাৎ করে, মানে কোনো টাইম এক্সাক্ট কোনো টাইম নেই। আচ্ছা আচ্ছা। আর আপনার স্টুল কেমন হয়? ক্লিয়ার হয়? বাউলস ক্লিয়ার হয়? ক্লিয়ার হয়, কিন্তু মাঝখানে মাঝখানে গ্যাপিং হয়ে যায়, হয়তো একদিন দুদিন এরকম গ্যাপ হয়ে যায়। গ্যাসের প্রবলেম আছে আপনার? হ্যাঁ স্যার। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয় কি? হ্যাঁ, অ্যাসিডিটির প্রবলেম আগে প্রচন্ড বেশি ছিল, এখন তার থেকে অনেকটা কম। কম আছে। আর আপনার যে পেটে ব্যথা হচ্ছে, আপনার এটা কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম নেই তো? না 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 না, ওইসব কিছু। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, যে ব্যাপারটা ব্যথা অনেক রকম হয়, ব্যথা হচ্ছে একটা সিমটম, কোনো রোগ না। এবার তার পেছনে কোনো কারণ থাকে। আমরা দেখছি যে ধরুন আপনার ক্ষেত্রে এই যে ব্যথাটা হচ্ছে, এটা হতে পারে যে আপনার গ্যাস থেকে হচ্ছে। কেন গ্যাসের সৃষ্টি হবে? যে আপনার বাউলস কিন্তু ডেইলি ক্লিয়ার হচ্ছে না, যেটা মাঝে মাঝে একদিন দুদিন বাদ দিয়ে হয়। সেখানে আমাদের স্টুলটা যদি পেটের মধ্যে জমে থাকে, সেটা বেরোতে না পারে, তাহলে সেখান থেকে কিন্তু কি বলবো, গ্যাসটা ফর্ম হয়। ঠিক আছে, ফার্মেন্টেশন হয়, হয়ে গ্যাস ফর্ম হয়। এবার এই গ্যাসটা কিন্তু সবসময় ওপর দিকেই চাপ দেওয়ার চেষ্টা করে। তার জন্য আমাদের পেটেও ব্যথা হতে পারে, অনেক সময় বুকে পিঠে এই ব্যথাগুলো আমরা ফিল করি, অনেক সময় দেখা যায় মাথা ভার হয়ে যায়, অনেকেই কমপ্লেন করে এই ব্যাপারগুলো নিয়ে। এটা তো একটা দিক গেল, এটা হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনার কিন্তু লিভারে কিছু প্রবলেম হচ্ছে, যে লিভার দেখুন, লিভার একটা এমন অর্গান, সে কিন্তু চট করে নিজেকে রিপেয়ার করে নিতে পারে, কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে। যে একটা টাইমের পর আমাদের শরীরের অর্গানগুলো তখন কিন্তু তার আর ক্ষমতা নিজের থেকে নিজেকে রিপেয়ার করা বা ফাংশন ঠিক মতো করার ক্ষমতা হারিয়ে যায়, যদি শরীরের মধ্যে বিভিন্ন ধরনের মানে প্রবলেম সৃষ্টি হয় বা রোগ, যে এটা বলি আমরা ডিজিজ, যদি সেখানে আসতে থাকে। তাহলে এই যে এই পেটে ব্যথাটা, এই লিভারের সাইন সিমটমগুলো যদি বলি লিভার ডিজিজের, তাহলে বোঝা যাবে মোটামুটিভাবে। আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি। ধরুন অনেক সময় দেখা যাবে পেটে কিন্তু ব্যথা থাকবে, বিশেষ করে ডান দিক ঘেঁষে ব্যথাটা বেশিরভাগ সময় দেখা যায়। এটা একটা গেল। দেখা যাবে যে খাবারে কিন্তু অনীহা, খেতে ভাল লাগছে না বা খেতে ইচ্ছে করছে না, এই ব্যাপারটা, খাওয়াটা কমে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে করে তার ওজনটা লস হচ্ছে, হঠাৎ সে কোনো ডায়েটিং করছে না, কিন্তু দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে তার কি হচ্ছে, যে উইকনেস চলে আসছে, ফ্যাটিক মানে ক্লান্তি ভাব চলে আসছে, লেথার্জি ভাব চলে আসছে, শরীরের মধ্যে এই প্রবলেমগুলো আসছে। আরও কিছু সিমটম আছে, আমরা আলোচনা করব যে আরও অ্যাডভান্স হতে থাকলে আরও কি কি হতে পারে। একদম। তবে তার আগে আরেকজন বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমার নাম মৌমিতা বসু, আমি দাসনগর থেকে বলছি। আচ্ছা, হাওড়া? হ্যাঁ হাওড়া। আচ্ছা বেশ, বলো কি প্রবলেম হচ্ছে, বয়স কত? প্রবলেম বলতে আমার বয়স হচ্ছে 25 বছর। আর প্রবলেম হচ্ছে আমার টনসিলের প্রবলেম রয়েছে, যেটা শীতকালেই একমাত্র বাড়ে। আচ্ছা। গরমকালে দেখি যে টনসিলটা ফুলছে আমার। আচ্ছা, হচ্ছে আমার খেতে গিয়ে প্রবলেম হচ্ছে, কিন্তু এটা গরমকালে কিন্তু হয় না। এবার প্রথমবার এবার গরমে হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, যে কোনো যে প্রবলেমটা প্রথমে শুরুতে অল্প থাকে এবং আস্তে আস্তে কিন্তু সেটা বাড়তে থাকে। আপনার শীতের মৌসুমে হতো, আপনার যে মানে উইন্টারে এই প্রবলেমটা আসতো, ঠান্ডা লেগে গেলেই এই সমস্যাটা হয়তো আপনার হয়। ঠিক আছে, সেটাকে আপনি মেনে নিয়েছিলেন বা সিমটমটাকে ঠিক করার জন্য কিছু মেডিসিন খেয়েছেন, কিন্তু দেখছেন যে এটা না সেরে পার্মানেন্টলি সারে না, এবং দেখা যাচ্ছে এখন কিন্তু গরমকালেও হচ্ছে। তার মানে সারা বছরই কোনো না কোনো সময় এটা আপনার হচ্ছে, তার মানে এটা কিন্তু বাড়ছে সমস্যাটা।
এটার খুব ভালো ট্রিটমেন্ট আছে। প্রথম কথা হচ্ছে দেখুন, রোগ মানুষের ধরে ইমিউনিটি যখন মানুষের কমতে থাকে, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যখন মানুষের কমে, সে সময় কিন্তু মানুষের রোগ গ্রাস করে নেয় একটা মানুষকে। নাহলে একই পরিবেশে থাকলেন, আপনি থাকছেন, তার সাথে আপনার আরেকজন বাড়ির যে কেউ আছে, দুজনেরই কিন্তু টনসিল শীতকালে ফুলছে না, বা দুজনেরই কিন্তু সেটা মানে প্রবলেমটা হতে হতে আবার গরমকালে চলে আসেনি, ঠিক আছে। তার মানে কারো ইমিউনিটি কম আছে, কারো ইমিউনিটি মানে বেশি আছে। যখন ইমিউনিটিটা কারো ঠিক থাকে তখন রোগ চট করে আসতে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরের বেশি থাকে। আপনার ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাবে যে আপনার ইমিউনিটিটা আস্তে আস্তে কিন্তু লো হচ্ছে। চিন্তা করবেন না, কিন্তু ফেলে রাখবেন না। আপনার হচ্ছে দাসনগর বাড়ি, আপনার নিয়ারেস্ট আমাদের যে সেন্টার আছে খুব দাসনগরেই আছে, হাওড়া দাসনগর মানে বাল্টিগুড়ি যেটা জায়গা, ওখানেই আমাদের কিন্তু চেম্বার হয়। হেল্পলাইন নাম্বারে কল করুন, আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন। এখনই দেখিয়ে নিন। কেন বলছি, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। না হলে কিন্তু একটা জায়গায় একটা সময় এমন হয়ে যায়, ডাক্তারবাবুরা বলে যে অপারেশন করে নিন। একটা যদি টনসিল গ্ল্যান্ড, সেটা একটা গ্ল্যান্ড, তার একটা কিন্তু কাজ আছে। সেই গ্ল্যান্ডটাকেই যদি আপনি শরীর থেকে বের করে দেন, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে থাকবে। আজ অবধি শরীর থেকে কোনো পার্টকে বাদ দেওয়ার পর কোনো মানুষের যে অসুবিধে হয়নি সেটা নেই, হবেই, কিছু না কিছু প্রবলেম হবেই। গল ব্লাডার থেকে স্টোন আছে, সেখানে গল ব্লাডার কেটে দিলে দেখা যায় হাইপার অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়, হজম হতে চায় না খাদ্য খাবার ঠিকমতো। এই সমস্যাগুলো খুব সাধারণভাবেই আমরা দেখতে পারি। এরকম এই যে কিছু শরীর থেকে যদি এটা বাদ দিয়ে দেওয়া যায়, যেটার একটা প্রপার ফাংশন আছে আমাদের শরীরটাকে মানে ঠিকমতো রান করানোর জন্য, চলানোর জন্য, সেই ফাংশনটার, সেই অর্গানটার ফাংশনটা যদি আপনি কেটে দেন, অটোমেটিক তো প্রবলেম হবে। একটা জিনিস খেয়াল করুন না, বাড়িতে যখন মা থাকছে, মা কিন্তু সব সামলে নিচ্ছে, কি যে রান্না বান্না সব কিছু দেখে নিচ্ছে, কাকে কখন খেতে দিচ্ছে, ওনার হাজব্যান্ডকে কখন দিচ্ছে, ছেলে মেয়েদের কখন দিচ্ছে, ঠিক আছে। এবার মা কোথাও বেড়াতে চলে গেল 5 দিনের জন্য, সেই সময়টা কি হয়, ম্যানেজ করতে গিয়ে সব ঝামেলায় পড়তে হয়, সব এলোমেলো হয়ে যায়, টাইমে ঠিক থাকে না, এইটা করা যাচ্ছে তো আরেকটা করা যাচ্ছে না, কারো অফিস দেরি হয়ে যাচ্ছে, কারো কলেজ দেরি হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো চলে আসে, ঘর হয়তো নোংরা হয়েই পড়ে থাকলো। এইটাই বলছি, যার যেটা কাজ, তাকে যদি সেই কাজটা করতে দেওয়া না হয়, তাকে যদি সরিয়ে দেওয়া হয়, অটোমেটিক সেখানে প্রবলেম আসবে। আপনাকে তার জন্যই বলছি, আপনি ফেলে রাখবেন না, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেক্সট উইকেই দেখিয়ে নিন কবে ওখানে আছে। একদম। আর এখানেই কিন্তু এনবিপির সাথে অন্যান্য প্যাথির চিকিৎসায় কিন্তু একটা তফাৎ রয়েছে। এই যে ডাক্তারবাবু যে উদাহরণটা দিলেন, যে মা যদি বাড়িতে কখনো অসুস্থ হয়, তখন আমরা কি চেষ্টা করি যে মাকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে, যাতে মা আবার তার কাজগুলো আমাদের জন্য সঠিকভাবে করতে পারে। কিন্তু অন্য প্যাথিতে যেটা করে, যে মা অসুস্থ, মাকে ফেলে রাখো, বাইরে থেকে অনলাইনে তুমি খাবার নিয়ে এসো, সেটা পদ্ধতি কিন্তু নয়। যখন আপনার গুরুত্বপূর্ণ কোনো অর্গান খারাপ হচ্ছে, তখন তাকে বাদ দিয়ে দাও, তাকে সাইড করে দাও, বাইরে থেকে কিছু মেডিসিন খেয়ে তাকে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করো। এটা কিন্তু ট্রিটমেন্টের পদ্ধতি নয়। আপনার গুরুত্বপূর্ণ অর্গানটাকেই ভালো করতে হবে, বাইরে থেকে কেউ সেই অর্গানের কাজ করতে পারবে না। এটারই কিন্তু বিশ্বাসী এনবিপির চিকিৎসকেরা। সে কারণে অপারেশন ছাড়া এনবিপির চিকিৎসকেরা আপনাদের ভালো করছে। যারা অপারেশনের পক্ষপাতী নন, নিজের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে বাদ দিতে চাইছেন না, তারা অবশ্যই এনবিপির কথা একবার তো নিশ্চয়ই ভাববেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে সুমিত বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা হচ্ছে, আমি লাস্ট এই 5-6 দিন ধরে দেখছি সন্ধ্যাবেলা হলে না, মানে পেটের বাঁ দিকটা একটু যন্ত্রণা করছে। আচ্ছা, আপনার স্টুল ক্লিয়ার হয়? হ্যাঁ। রেগুলার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর আপনার খাদ্য খাবারের ধরনটা কি, আপনি কি স্পাইসি অয়েলি খাবার বেশি খান? অয়েলি খাবার, ফ্রাইড তো একটু বেশি খাওয়া হয়। আর আমার যেটা প্রবলেম হচ্ছে, সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একবারে ধরুন লাঞ্চ হচ্ছে 1:30-2টোর সময়। কেন এটা হচ্ছে, কারণ কি? এটা কাজের চাপের জন্য হচ্ছে, এক একদিন খাওয়া হয়, এক একদিন হয় না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আজকালকার 90% রোগ হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ যখন হয়, তখন লাইফস্টাইল ম্যানেজমেন্টের একটা পার্ট আছে। মেডিসিন খেতে হবে, কোন মেডিসিন খেতে হবে যেটা আমাকে পুরোপুরি সুস্থ করতে পারবে, তার সাইড এফেক্ট থাকবে না, তার সাথে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। দেখুন, কাজ করছেন আপনি এগুলো দেখুন আমাদের কিছুটা গাফিলতি বলবো, কারণ আপনি কাজ করছেন, তার জন্য টাইম দিতে পারছেন না। আপনাকে যদি যে টাইমটা আপনার জন্য, ধরুন খাবারের আপনার টাইম, সকাল ব্রেকফাস্ট করার টাইম হচ্ছে 8টা, আপনি কি বলছেন আমার কাজের চাপের জন্য চলে যাচ্ছি, কিন্তু আপনাকে যদি সেই আপনার কোম্পানি বা আপনার কাজের জন্যই
8টা থেকে 8:10 অবধি আপনাকে বলা হয় যে এই 10 মিনিট কিন্তু তুমি এক্সট্রা একটা ইনকাম করতে পারবে, কিন্তু তোমাকে এই টাইমটা তোমার ফ্রি রাখতে হবে আমার কোম্পানির জন্য বা আপনার যেটা যদি প্রফেশন বা বিজনেস থাকে তার জন্য, তাহলে কিন্তু আপনি সেখানে কিন্তু ইনভলভ হয়ে যাবেন। সেই 10 মিনিট কিন্তু আপনি খালি রাখবেন, তখন কিন্তু টাইমটা বেরোবে। মানে কি, আমাদের টাইমটা আমাদের ম্যানেজ করতে হয়, তার জন্যই খাদ্য খাবারটা স্কিপ করবেন না, প্রথম কথা। আর আপাতত আপনি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যেগুলো হয় বাইরের খাবার সব বন্ধ করে দিন আগে, যতক্ষণ না এটা ডায়াগনোসিস হচ্ছে কি কারণে আপনার এই প্রবলেমটা এসছে, ততক্ষণ কিন্তু সাবধান। কারণ ডায়াগনোসিস হলে তার ট্রিটমেন্ট করলে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। যতক্ষণ না এটা বোঝা যাচ্ছে যে কি কারণে ব্যথা। আমাদের পেটের ভিতরে বিভিন্ন অর্গানস আছে, বিভিন্ন পার্টস আছে, লোকেশন আছে, যেখানে যেখানে এক একটা পার্ট থাকে। লিভারের একটা জায়গা, স্টমাকের একটা জায়গা, ইন্টেস্টাইনের একটা জায়গা, এরকম বিভিন্ন জায়গা আছে, ঠিক আছে, সবগুলোরই। তো ব্যথাটা কেন হচ্ছে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, হয়তো আমরা ভাবি যে এটা অন্য কিছুর ব্যথা, কিন্তু দেখা গেল সেই যেই ব্যথাটা আমরা ভাবছি সেটা না, অন্য আরেকটা কিছুর ব্যথা। তার জন্য এর জন্য প্রপার কিন্তু ডায়াগনোসিস দরকার। ডায়াগনোসিস কোনো ওষুধের দোকান করতে পারবে না, আপনি নিজে করতে পারবেন না, ডায়াগনোসিস শুধু করতে পারবে একজন ডক্টর। দেখবেন রিপোর্ট করলেও সেখানে কিন্তু একটা কথা লেখা থাকে, আমরা যে ব্লাড টেস্ট করাই, পেশেন্টরা যখন টেস্ট করে নিয়ে এসে দেখবেন কোরিলেট ক্লিনিক্যালি একটা কথা দেখবেন লেখা থাকে, একটা রিপোর্ট দিয়ে দিল, ইনভেস্টিগেশন করে এই পাওয়া গেছে, এই হতে পারে, এরকম কিছু। কোরিলেট ক্লিনিক্যালি কেন এই কথাটা লেখা থাকে? যে ডাক্তারবাবুরা দেখে কি বুঝছে রিপোর্টটা, এখানে কিন্তু ডাক্তারবাবুদের এক্সপিরিয়েন্স, তাদের সব তাদের মানে অভিজ্ঞতা, যে পেশেন্টকে ডিল করা, তাদের এতদিনের ফিডব্যাক পেশেন্টের, সব কিছু নিয়ে ক্লিনিক্যালি, তাদের যে ক্লিনিক্যাল আই বলে, মানে ডাক্তাররা ক্লিনিক্যালি আপনাকে দেখে, আপনি ডাক্তারবাবুদের চোখের সামনে দেখে আপনাকে কি বুঝতে পারছে সেটার সাথে মিলছে তো যা লেখা আছে, সেগুলোর পর কিন্তু একটা ডায়াগনোসিস হয় যে পেশেন্টের এই সমস্যা হয়েছে। তার জন্যই বলছি ডাক্তারবাবুদেরকে দেখাতে হবে আপনার যে জায়গায় বাড়ি তার নিয়ারেস্ট কোথায় আমাদের রয়েছে, ফেলে রাখবেন না। এটা বিভিন্ন ধরনের সমস্যা আনতে পারে। আমরা আজকে লিভার নিয়ে একটু কথা বলছিলাম, তো ব্যথা যে আসছে পেটে, এটা কেন হচ্ছে, এটা কিন্তু ডায়াগনোসিস করার দরকার আছে। একদম, আমরা অবশ্যই আলোচনায় থাকবো। তার আগে বন্ধুদের জন্য একটু চট করে বলে রাখবো যে শুধুমাত্র কিন্তু অনুষ্ঠান শুনলে হবে না, শুধুমাত্র আলোচনা শুনলে কিন্তু হবে না। যেটা ডাক্তারবাবু বললেন যে আপনার রোগকে ট্রিটমেন্ট কিন্তু করতে পারেন শুধুমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসক, সে কারণে যোগাযোগটা কিন্তু পুরোপুরি দরকার, ভীষণ প্রয়োজন। যোগাযোগের জন্য বলবো যে যারা হাওড়া বা কলকাতার দিকের বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এটা খুব বড় একটি বিষয় আপনাদের জন্য, তাই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চেম্বার নির্বাচন কিন্তু করবেন। যদি মধ্যমগ্রাম চেম্বার আপনার সুবিধা হয়, তাহলে সোমবার করে কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার করে শিবপুরে পেয়ে যাচ্ছেন, বুধবার করে কিন্তু হাওড়ার বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবং কলকাতার শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে কিন্তু অবশ্যই তাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে, শুক্রবার করে কিন্তু থাকছেন উনি অবশ্যই বেলুর চেম্বারে, শনিবার করে খিদিরপুর চেম্বারে, রবিবার করে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ল্যান্সটাউন চেম্বারে। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুক্রবার করে মধ্যমগ্রাম চেম্বারে, সোমবার করে বেলুর চেম্বারে পাচ্ছেন এবং মঙ্গলবার করে ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে কিন্তু বৃহস্পতিবার করে অবশ্যই পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। তার পাশাপাশি বলে রাখবো ম্যাডামকে কিন্তু পেয়ে যাচ্ছেন আরো বেশ কয়েকটি জায়গায়, যেমন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর, এরকম অনেকগুলি গুরুত্বপূর্ণ চেম্বারে কিন্তু ম্যাডাম থাকছেন। তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন হেরিয়া, বহরমপুর, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে। এখানেই শেষ নয়, তার পাশাপাশি কিন্তু ডক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদারকে আপনারা দিল্লি এবং বাংলাদেশেও কিন্তু পাচ্ছেন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ দুটি চেম্বারই। তো তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু অবশ্যই নাম লেখাতে হচ্ছে। ডক্টর এস ঘোষালকেও কিন্তু কলকাতা এবং হাওড়ার পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে।
তার পাশাপাশি অনেকগুলি নতুন চেম্বার আমাদের কিন্তু রয়েছে, প্রত্যেকবারই কিন্তু কিছু নতুন চেম্বারের কথা আমরা অ্যানাউন্স করি। যেমন আপনারা আসামের ডিব্রুগড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন 28শে জুলাই, তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। গঙ্গারামপুরে কিন্তু চেম্বার রয়েছে জুলাই মাসের মিডিলে, তার জন্য যোগাযোগ করতে হবে। বনগাঁতে কিন্তু চেম্বার রয়েছে আগস্টের ফার্স্ট উইকে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের নাম লেখাতে হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। হেল্পলাইন নাম্বার দেখুন স্ক্রিনে কিন্তু যাচ্ছে, এনবিপির হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করবেন 9830235527 বা 37, 9830235527 বা 37, এই দুটি নাম্বার যাচ্ছে। আর অবশ্যই যে নাম্বারে আপনারা ফোন করছেন চ্যানেলের নাম্বার, সেটা কিন্তু আলাদা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি, আনন্দ হালদার। দুর্গাপুর থেকে বলুন, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে দাঁতের সমস্যা আছে আমার। দাঁতের সমস্যা? কি সমস্যা দাঁতের? দাঁতের দীর্ঘ এই সময় ধরে দেখা হচ্ছে দাঁত যন্ত্রণা করছে প্রচন্ড হারে। হ্যাঁ, আচ্ছা ওষুধ খাচ্ছি, যখন যখন হচ্ছে তারপর পরে খাওয়ার যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, দাঁতের সমস্যার জন্য যদি মাড়ি ফুলে যায়, অনেকের পাইরিয়ার ব্যাপার থাকে দাঁতে, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখুন, দাঁত ধরুন আপনার কি বলবো, ক্যাভিটি হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, অর্ধেকটা দাঁত পড়ে আছে, সেটা তুলে নিতে হবে, সেটা একজন ডেন্টিস্ট ডাক্তারবাবুই করতে পারবেন। কিন্তু ধরুন দাঁতের মাড়ির সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে মাড়ি ফুলে গেছে, সেখানে দেখা যাচ্ছে কোনো ইনফেকশন হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে অনেকের পাইরিয়া বলে একটা দাঁতের সমস্যা হয়, এগুলোর জন্য কিন্তু আপনি কিন্তু একবার আলোচনা করতে পারেন যে আমাদের যে সেন্টার রয়েছে দুর্গাপুরে কবে রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, জেনে যাবেন, ওখানে গিয়ে কিন্তু আপনি এটা অবশ্যই দেখান। একদম। এবং তার পাশাপাশি যেহেতু আমরা লিভারের কথা বলছিলাম, ফ্যাটি লিভারের সমস্যা, লিভারের আলোচনা হলে ফ্যাটি লিভারের আলোচনা হবে না, এটা ঠিক ভালো লাগে না। তাছাড়া সিরোসিস অফ লিভার, এরকম প্রচুর নাম কিন্তু চলে আসে, আমরা ঠিক এখন কোনটা শুনছি? দেখুন, আমি ফ্যাটি লিভারটা হচ্ছে সবচেয়ে কমন যেটা থাকে, মোটামুটি দেখা যাবে 4 জনের মধ্যে কিন্তু একজনের কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু 4 জন লোকের মধ্যে একজন ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, কারণ এটা খুব কমন, কিন্তু লোক এটার দিকে নজর দেয় না। এটার আমি বলবো যে কয়েকটা সিমটম আছে, এগুলো একটু খেয়াল করবেন, দেখবেন যে ফ্যাটি লিভার হয়তো হতে পারে। দেখা যাচ্ছে যে ব্যথা হচ্ছে একটা সিমটম যে লিভারের সমস্যা, যে কোনো লিভারের সমস্যায় মোটামুটি কাছাকাছি, কিছু মারাত্মক ডিফারেন্স থাকে না সবগুলোর মধ্যে, তবে ফ্যাটি লিভারে দেখা যায় যে এখানে কিন্তু পেটে ব্যথা হতে পারে, ডান দিক চেপে কিন্তু পেটের দিকে ব্যথা হয়। আচ্ছা, তারপর দেখা যায় যে খেতে টেতে ইচ্ছে করে না, অনেক সময় খাওয়াটা কমে যায়, ঠিক আছে, অনেক সময় দেখা যায় দুর্বল ফিল হচ্ছে, হালকা মানে ক্লান্তি এইসব চলে আসছে, অনেক সময় দেখা যায় যে আবার হঠাৎ করে ওজনও কিন্তু কারো কমছে। ফ্যাটি লিভারে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়, গা গোলাচ্ছে, তারপরে যার যে ধরুন নর্মাল ওজন আছে তার দেখা গেল ওজন থেকে আস্তে আস্তে কিন্তু ওজনটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, হজমের কিন্তু গন্ডগোল হতে পারে, এগুলো হচ্ছে ফ্যাটি লিভার। এবার ফ্যাটি লিভার দুরকম হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক মানে যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের কিন্তু ফ্যাটি লিভার হয়, এবং তার কিন্তু গ্রেড আছে আলাদা আলাদা, ঠিক আছে, যখন খুব মিনিমাম থাকে, ধরুন 5% আছে ফ্যাটি লিভার, সেটা কিন্তু লোক চট করে সারিয়ে নিতে পারে যদি লাইফস্টাইল চেঞ্জেস করে। এবার তারপরে কিন্তু আরেকটু গ্রেড যখন তার বেড়ে যায়, তখন কিন্তু তার একটু সমস্যাগুলো বাড়তে থাকে, এবং একটা দেখা যায় যে 30%-এর বেশি যখন হয় তখন কিন্তু দেখা যায় সে কিন্তু গ্রেড 3-তে চলে গেছে। এই টাইমে কিন্তু খুব অতিরিক্ত মানে বড় বড় সমস্যাগুলো চলে আসতে পারে, ঠিক আছে। তো ফ্যাটি লিভার কিন্তু মানে হালকাভাবে দেখার জিনিস নয়, অনেকেই একটা ভাবে কিছু হয় না, সবারই আছে, এই যে সবারই রয়েছে কথাটা, সবারই যদি থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু দেখা যাবে কেন থাকছে, কারণ এটার কোনো ডায়াগনোসিস কেউ করে না। কখন এটার লোক নজরে পড়ে, যখন অন্য কোনো ট্রিটমেন্ট করতে যাচ্ছে, তখন ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ইউএসজি লিখে দিল আলট্রাসোনোগ্রাফি, তখন যদি আলট্রাসোনোগ্রাফিটা করা হয়, হোল অ্যাবডোমেন যদি কেউ করে, দেখা যাবে লিভারের পার্টটার ওপরেও কিন্তু ডাক্তারবাবুরা সোনোগ্রাফির রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টটায় দেখা গেল যে ফ্যাটি লিভার, তার একটা কিন্তু স্টেজ আছে, তখন ডায়াগনোসিস হয়, তখন মানুষ ভাবে যে এবার কি করব। তাহলে লিভারকে কিন্তু লিভার একটা এমন স্ট্রং মানে মানে পাওয়ারফুল অর্গান, সে কিন্তু বেশিরভাগ সময়ই নিজেকে ঠিক করে দেয়, কারণ দেখুন ওর এতটা ক্ষমতা, ও কিন্তু ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করছে, মানে ব্লাডের
কোনো রকম টক্সিন যাতে না যায়, বিষাক্ত কিছু না যায়। আমাদের অনেক ওষুধ আমরা দেখতে পাই, হয়তো দোকান থেকে কিনে খেয়ে ফেলছেন, যার কিন্তু সাইড এফেক্ট থাকে, তার মধ্যে কেমিক্যালস দিয়ে তৈরি এবং তাতে কিন্তু দেখা যায় টক্সিসিটি আছে তার। সেটাকে কিন্তু প্রতিরোধ করে ব্লাডে যাওয়ার থেকে কে? লিভার সেটাকে বাধা সৃষ্টি করে যাতে ওটা ব্লাডে না যেতে পারে। কারণ ব্লাডে গেলেই টক্সিন যদি শরীরের মধ্যে যায়, টক্সিসিটি বাড়বে, ওটা ক্ষতি হবে, মানুষ মানে মানে মৃত্যুর দিকে চলে যেতে পারে। তাহলে ওটাকে কে গার্ড দিচ্ছে? লিভার। তো এই লিভারই যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এইটা একটা মারাত্মক ব্যাপার হবে, শরীরের মধ্যে এফেক্ট করবে, কারণ লিভার কাজ করতে পারছে না। দ্বিতীয়ত কি হচ্ছে যে এনজাইমগুলো সিক্রেশন করে হজমের জন্য, সেগুলো ঠিকমতো কাজ করতে পারবে না। তখন কি হবে? আমাদের এই যে শরীর যে দুর্বল হওয়া শুরু করবে, কারণ তখন দেখা যাবে পাচন ক্রিয়াটা ঠিকমতো কাজ করছে না। তৃতীয়ত যখন পাচন ক্রিয়া ঠিকমতো কাজ করবে না তাহলে কি হবে? আমাদের সুগারটাও কিন্তু ব্রেকডাউন হবে না। ঠিক আছে, সুগারটা যখন আমরা কার্বোহাইড্রেটটা ব্রেক করে সুগার থেকে গ্লুকোজ, এই গ্লুকোজটা কে রাখে? স্টোর করে রাখে লিভার। যখন ওটার অভাব হয় তখন কিন্তু আবার ও সাপ্লাই করে যায় ব্লাডের মধ্যে। এবার সেটারও তো অভাব হয়ে যাচ্ছে। যখন এটার অভাব হয়ে যাচ্ছে তখন কি? লিভার ড্যামেজ হচ্ছে, তখন কি এটা অভাবটা দেখছে, তখন কিন্তু লোক কি করছে? দেখা যাচ্ছে সুগারের ঘাটতি পড়ছে, লোক দুর্বল, ক্লান্তি, লেথার্জি ভাব এগুলো সব চলে আসছে, অপুষ্টি হয়ে যাচ্ছে। মানে এই সবগুলো কিন্তু রিলেটেড। একটা কথা বুঝবেন, লিভার এমন একটা অর্গান, সব এতগুলো ফাংশন কিন্তু ও কন্ট্রোল করছে, আরও অনেক ফাংশন আছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটার উপরে অবশ্যই ফোকাস রাখতে হবে, কারণ এগুলো কিন্তু যত স্টেজ বাড়বে দেখা যাবে সিরোসিস অফ লিভার, এমনকি লিভারে ক্যান্সারও হয়। একদম একদম, অবশ্যই আমরা এটা নিয়েও আলোচনায় ফিরবো। তবে এত গুরুত্বপূর্ণ একটা অর্গান, তার প্রতি তো একটু যত্ন রাখুন, একটু ভালোবাসা রাখুন, কারণ সেটা আপনার নিজের জিনিসের প্রতি তো প্রত্যেকেরই একটা মায়া থাকে, তাই না? কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমার নাম কৃষ্ণ চক্রবর্তী। কোথা থেকে ফোন করছেন? আমি শিলিপুর থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার এই কিছুদিন হলো কোমরে ব্যথা। বয়স কত? 50। হ্যাঁ 50। 50, কোমরে ব্যথা। আচ্ছা, আপনার ওজন কেমন? ওজন 64। 64। হাইট কতটা? হাইট এই 4.5। 4.5। আচ্ছা, তাহলে আর আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা আছে কি? হাঁটুতে মানে ঘুম থেকে উঠলে স্টিফনেস, তখন একটুখানি ব্যথা লাগে। ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, আপনার যেটা আছে ওভারওয়েট আছেন আপনি, ওজন অনেক বেশি আছে। ঠিক আছে, আপনার 4 ফুট 8 ইঞ্চি 10 ইঞ্চি যেটা বললেন, সেখানে কিন্তু আপনার 50-র মধ্যে ওজন থাকা উচিত। 64 আছে আপনার। 64 যখন আছে এটা কিন্তু অতিরিক্ত আছে। এইবার কি হয়, আপনার ধরুন হাড়গুলো দুর্বল হয়েছে কোনো কারণে, সেটা হতে পারে আপনার মেনোপজের টাইম হয়ে গেছে, হরমোনাল চেঞ্জেস হচ্ছে, বা খাদ্য খাবারের সঠিক পুষ্টি আপনার শরীরে যাচ্ছে না। খাদ্য খাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু সঠিক যে জিনিসগুলো দিয়ে হাড়ের শক্তি বাড়বে, হাড়ের ক্ষমতা থাকবে বেশি, সেগুলো দুর্বল হচ্ছে। যেহেতু ওজন চাপটা বেশি পড়ছে, ওজনের চাপটা, ভারী চেহারা আপনার, হাঁটুতে হোক বা কোমরে হোক, তার জন্য সেখানে কী হচ্ছে, গ্যাপগুলো হাড়ের মধ্যে কমছে, ওখানে যে একটা ফ্লুইড থাকে ফ্লুইডগুলো কমছে, এবং তখন কি হচ্ছে, হাড়ে হাড়ে ঘর্ষণ হচ্ছে, এবং সেখান থেকে নার্ভের ওপর, ব্লাড ভেসেলের ওপর চাপ পড়ছে, এবং আপনার কিন্তু ব্যথাটা হচ্ছে। ফেলে রাখবেন না, ওজনটা কমানো। আমাদের এখানে ব্যবস্থা আছে ওজন কমানো খুব সুন্দরভাবে, নর্মাল ডায়েট, নর্মাল খাদ্য খাওয়ার ধরন আপনার, কিন্তু শুধু সেটাকে কিছু মডিফাই করে দেবে, তার সাথে ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন, দুটো মিলিয়ে যখন চলবেন উইদাউট এনি সাইড এফেক্ট, আপনি আনন্দ করে কিন্তু নিজের ওজনটা কমাতে পারবেন। আর যখন ওজনটা কমবে, ওষুধ তো আপনার হাড়ের ক্ষতিটাকে ঠিক করবে, শক্তিশালী করবে, সব ঠিক করবে, তার সাথে যখনই আপনার ওজনটা কমবে দেখবেন অনেক তাড়াতাড়ি আপনি রিকভারি করে যাচ্ছেন, এই কষ্টটা কিন্তু আস্তে আস্তে কমেও যাবে। একদম, শুধুমাত্র অনুষ্ঠানে ফোন করলে কিন্তু হবে না, পাশাপাশি কিন্তু স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করুন, তবে সমস্যার সমাধান পাবেন। চান তো সমস্যার সমাধান, তাহলে কিন্তু ফোন করতেই হবে। আর যারা সমস্যার সমাধান সত্যি চেয়েছেন, যারা যোগাযোগ করেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কতটা ভালো আছেন তাদের মুখেই শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা হতো।
তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। এবার হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। তা আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে দিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস এখন treatment কি করছি। রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, ওই আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া, এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। যারা ভালো আছেন তাদের কথা শুনতে সত্যি ভালো লাগে। আসলে সবসময় ভালো কথার সাথে থাকুন, পজিটিভ কথার সাথে থাকুন, দেখবেন আপনার মনটাও কিন্তু ভীষণ ভালো থাকবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা আসেন তারা কিন্তু একটা আত্মবিশ্বাস খুঁজে পান যে এবার কিন্তু ভালো হবই, এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মধ্যে থেকে আমি প্রমাণ পাবো যে সত্যি আগের অবস্থানের থেকে আমার বর্তমানের অবস্থানের মধ্যে কতটা তফাৎ রয়েছে। আজকে আপনাদের জন্যই, আপনাদের একটি গুরুত্বপূর্ণ অর্গান নিয়ে বা আমাদের সকলেরই
গুরুত্বপূর্ণ অর্গান নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে লিভার, এবং লিভারের সমস্যার আর কি কি সিমটম, অ্যাডভান্স স্টেজে যদি পৌঁছায় লিভার তাহলে কি সিমটম আপনাকে দেবে, এবং সেই সিমটমগুলোকে বুঝে অবশ্যই আপনি যদি চান আপনি এনবিপিতে কিন্তু যোগাযোগ করতেই পারেন। সেটাই কিন্তু অবশ্যই ডক্টর ভাদুরী থেকে শুনবো আমরা। দেখুন, অনেক সময় দেখা যায় যে আরও যখন প্রবলেমগুলো বাড়ছে, লিভারের ড্যামেজ আরও বেশি হচ্ছে, সেখানে লিভার মানে একটা টাইমে গিয়ে তো এই যে সিরোসিস অফ লিভার, লিভার ক্যান্সার, দেখা যায় যে অনেক সময় লিভার ফেলিওরও হয়। ঠিক আছে, এরকম ঘটনাগুলো তো আছে। এবং সেখানে দেখবেন এক একটা জায়গায় মানে সিমটম এমন হতে পারে, দেখা যাবে যে জন্ডিস হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে অনেক সময় যে আমাদের যেটা হেপাটাইটিস আমরা বলি, সেই হেপাটাইটিস কিন্তু অ্যাটাক হলে তাহলেও কিন্তু লিভার কিন্তু ড্যামেজ হয় সাংঘাতিকভাবে। এবং সিমটম দেখতে পারবো যে দেখা যায় ইউরিনেশন যখন হচ্ছে সেখানে কিন্তু দেখা যাবে অতিরিক্ত গাঢ় কালারের পেচ্ছাব হচ্ছে, গাঢ় মানে হলদেও না, তার থেকেও ডিপ কিন্তু পেচ্ছাব হচ্ছে। চোখের যেটা আমাদের চোখটা আছে, ভেতরে চোখের যেটা সাদা অংশ সেটা দেখা যাবে হলদেটে হয়ে গেছে। বডির মধ্যে কিন্তু দেখা যায় যে জন্ডিস যখন হয় দেখা যায় যে শরীরটা কিন্তু ইয়েলো কালারের হচ্ছে, আসলে ফ্যাকাশে হয়ে যায় চেহারা, এমনকি স্টুলের কালারও কিন্তু তখন সাদাটে টাইপ হয় অনেক সময়। এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে দ্রুত ওজন কমছে। দ্রুত ওজন কমাটা কিন্তু শেষের দিকে দেখুন, আমি আগেও বলছিলাম যে ওজন কমে, এবার কিছুটা ওজন কমলো, এটা একটা স্বাভাবিক, যে ঠিক আছে খাদ্য খেতে পারছে না বেশি, তার জন্য হয়তো কমছে। কিন্তু একটা টাইমের পরে এমন হয় যে কিছু খেতে তো পারেই না, কিন্তু দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে খুব দ্রুত, বমি হয়ে যাচ্ছে। এইসব কিন্তু লিভারের প্রবলেমে আমরা দেখতে পারি বিভিন্ন রোগের ক্ষেত্রে। এই প্রবলেমগুলো আসবার আগেই যখনই আপনি দেখছেন যে আপনার শরীরে ছোট ছোট সংকেত দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে পেটে ব্যথা, ধরুন একটা গ্যাস হলো, আজকে আপনি উল্টোপাল্টা খেয়ে নিয়েছেন, হজম হয়নি, গ্যাস হলো, আপনি একটা ধরুন কালকেই আবার রিলিফ পেয়ে গেলেন, সেটা সাধারণ। কিন্তু কোনো প্রবলেম যেটার সিমটম, ধরুন একটা ব্যথা রয়েছে পেটের মধ্যে, মাঝে মাঝেই অকার হচ্ছে, মাঝে মাঝেই ঘটনাটা ঘটছে, তাহলে কিন্তু ওটাকে ফেলে রাখবেন না। কেন ব্যথাটা হচ্ছে ওটা কিন্তু ফাইন্ড আউট করা খুব জরুরি। আদৌ কি ওটা কনস্টিপেশন থেকে, গ্যাসের থেকে হচ্ছে, নাকি খাওয়া হজম হচ্ছে না, স্টুল ঠিক হচ্ছে না সেখান থেকে গ্যাস সৃষ্টি হচ্ছে, তার থেকে হচ্ছে, না কোনো ব্যাকটেরিয়াল বা আমাদের ভাইরাল ইনফেকশান হচ্ছে তার থেকে হচ্ছে, দেখা যাচ্ছে ওখানে লিভার ড্যামেজ হয়েছে, ফ্যাটি লিভার হচ্ছে সেখানের থেকে হচ্ছে। এবার ফ্যাটি লিভারটা তো অন্য অন্য বড় বড় রোগকে টেনে আনছে, তাই ওটা কিন্তু ফেলে রাখা যাবে না। তাই যে কোনো এরকম ধরনের ছোটোখাটো প্রবলেম হলেও কিন্তু অবশ্যই এনবিপিতে ফোন করুন। কেন এনবিপি? কারণ হচ্ছে এখানে হচ্ছে পার্মানেন্ট সলিউশন, ট্রিটমেন্ট আমি করাবো, আমি চিকিৎসা করাচ্ছি, মানে আমি সুস্থ হওয়ার জন্য। আমার রোগের সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি নিজে চোখে বা ফিল করছি, সেটাকে চাপা দিয়ে রাখলে বেশি দিন রাখা যাবে না। ঠিক আছে, তার জন্যই কিন্তু আমার চিকিৎসা করিয়ে সুস্থ হতে হবে, যাতে এই যে সমস্যাটা আমি ভুগছি এটা আর ফিরে না আসে। একদম একদম, আমরা অবশ্যই আলোচনা আবারও থাকবো। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখে নি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বান্টিকা বলছি, ট্যাংরা দিয়ে। ট্যাংরা? হ্যাঁ হ্যাঁ, বলুন কি প্রবলেম? কোমরে ব্যথা। বাবার বয়স কত? বাবা 77। 77। কোমরে ব্যথার জন্য মেডিসিন খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে, তো তাতে ভালো হচ্ছে না? না না। আচ্ছা আচ্ছা, আপনি আগে কোনো সময় আমাদের সাথে কথা বলেছেন? না না। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, কোমরে ব্যথা 77, এই সময় কি হয়, হাড়ের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। অনেকের ক্ষেত্রে আমাদের এরকম কাছে কলও আসে, পেশেন্টও দেখা যায় যে অস্টিওপোরোসিস, ঠিক আছে, অস্টিওপোরোসিস হয় মানে কি, হাড়গুলো ভঙ্গুর মতো হয়ে যায়। ভঙ্গুর মানে তার ক্ষমতা নেই, মানে জোরে আঘাত লাগলেই হাড়টা ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে ওরকম হলে কী হবে, সে পঙ্গু হয়ে যাবে, সে কিন্তু আর উঠে বসতে পারবে না। কারণ হাড়, মানে কোমরের কথাই বলছি, কোমরের হাড় যদি পুরো ভেঙে যায় সেখানে কিন্তু ওইভাবে প্লাস্টারও করা যাবে না। তার জন্যই জানতে হবে কেন ব্যথাটা হয়েছে। যদি দেখা যাচ্ছে যে হাড়ের ডেনসিটি কমে গেছে, তার ট্রিটমেন্ট একরকম। যদি দেখা যাচ্ছে দুটো হাড়ের মাঝখানে স্পেস কমে গেছে, জয়েন্টের যে স্পেস সেটা কমে গেছে এবং হাড় কি হচ্ছে, ঘষা খাচ্ছে, তাহলে তার ট্রিটমেন্ট আলাদা। সবগুলোতেই ব্যথা হতে পারে, কিন্তু এনবিপির উদ্দেশ্য হচ্ছে যেই কারণে হচ্ছে সেই কারণটাকে ঠিক করা, শুধু ব্যথা কমিয়ে দেওয়া নয়।
ব্যথা কমিয়ে দিলে ব্যথার ওষুধ দিতে হবে। এনবিপি ওইভাবে ব্যথার ওষুধ দেয় না, যেই ওষুধগুলো দেয় সেই প্রবলেমটাকে পার্মানেন্টলি ঠিক করে দেয়, অটোমেটিক দেখা যায় ব্যথা কমে গেছে। যত ইমপ্রুভ ও মেডিসিন খাচ্ছেন, যত দিন যাচ্ছে দেখছেন আপনার ব্যথাটা কমছে, তার মানে কি আপনার সেই জায়গার যে সমস্যাটা ছিল সেটা আস্তে আস্তে কমে আসছে। এটা এমন ম্যাজিক নয়, আপনি খেলেন একটা ট্যাবলেট, দেখা গেল 4 ঘন্টা আপনি ব্যথা নেই, আবার 4 ঘন্টা পর যেই ওষুধের ফাংশন শেষ হয়ে গেল আপনার আবার ব্যথা শুরু হয়ে গেল। কিছুদিন পর এটা খেতে খেতে দেখা গেল নিয়মিত খেতে খেতে আপনার শরীরে কি হচ্ছে, গলা বুক জ্বলা বেড়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে কি ঠিকমতো হজম হচ্ছে না, আবার কখনো দেখা যাচ্ছে কনস্টিপেশন। এই ওষুধগুলোর সাইড এফেক্ট হিসাবে আবার দেখা যাচ্ছে লিভারের ওপরে এফেক্ট। তখন লিভার যে ফাংশনগুলো আমি বলছিলাম, লিভার ডিটক্সিফাই করে, টক্সিন শরীরে যেতে দেয় না, বিষ যেতে দেয় না, তখন দেখা যাবে তার ওপর চাপ পড়ে যাচ্ছে অতিরিক্ত, তখন তার কিন্তু সমস্যা হচ্ছে। তাই মাথায় রাখবেন, যে কোনো সমস্যা হলে নিজে ডাক্তারি করবেন না। ওভার দ্য কাউন্টার ওষুধের দোকান আছে, ওষুধের দোকানের ফাংশন হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটা দেয়া, কিন্তু আমরা সাধারণভাবে কি করি, যতক্ষণ না আমরা বিছানায় পড়ে যাচ্ছি, যতক্ষণ না আর চলতে ফিরতে পারছি না, নিজেরাই ওষুধের দোকানে যাচ্ছি, একটা করে ওষুধের নাম বলছি, সেটা নিয়ে আসছি। সেটা হয়তো 20 বছর আগেও আমি খেয়েছি, আবার এখনো বলছি, কারণ নাম জেনে গেছি। তো বাড়িতে অন্য কাউকে দেওয়া হয়েছিল, সেটা রয়ে গেছিল 3 পিস, সেটা রেখে দিয়েছি, খেয়ে দেখছি বা আমার কাজ হচ্ছে, সেটা গিয়ে দোকানে বলছি। মানে ডক্টরের ফিসটা বাঁচাতে, একদম ডক্টরের ফিস বাঁচাতে গিয়ে কিন্তু নিজের মানে কোটি কোটি টাকার যে নিজের শরীরটা সেটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কথা। মানে আমরা যে হিসেব করা ভালো, কিন্তু হিসেবটা আমি ঠিক করে করছি তো, সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম সৌভিক সেনগুপ্ত, বয়স 28 বছর। আচ্ছা, কোথা থেকে বলছেন সৌভিক? হ্যাঁ, বেহালা থেকে বলছি। বেহালা থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটা সমস্যা, আমার পায়খানার পোদের ধাপ, মানে পায়খানা যেখান দিয়ে করি তার পাশটা না কেমন আঙুর ফলের মতো একটু ফুলে উঠেছে, আজকে 1 সপ্তাহ হলো। এইটা কি ব্যাপার একটু ডাক্তারবাবু যদি বলেন। ওকে, আপনার পায়খানাটা কি কনস্টিপেট হয়, মানে কষা হয়? হ্যাঁ হ্যাঁ, কষা পায়খানা হয়, কষা পায়খানা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 1 সপ্তাহের আগে কি আরো একবার দুবার হয়েছিল? না না, এটা 1 সপ্তাহ মতো হয়েছে, এটা 1 সপ্তাহ মতো হয়েছে। আচ্ছা, কোনো ব্লিডিং টিডিং হয় পটি করতে গেলে? না 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 না। আচ্ছা ঠিক আছে, শুনুন, ফোনটা করেছেন আপনি কিন্তু বেঁচে যাবেন, ঠিক আছে? কারণ এই প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে কিন্তু পাইলসের সমস্যাটা চলে আসে। আপনার ফুলেছে, ওটা ইনভেস্টিগেট করে ডাক্তারবাবুরা দেখবে অ্যাকচুয়ালি কি হয়েছে, ঠিক আছে? তো এই প্রবলেমটাকে একদিনও ফেলে রাখবেন না, একদিনও ফেলে রাখবেন না। আজকে এটা যেটা আপনার যেটা ফুলে উঠেছে, এটা দীর্ঘদিন কনস্টিপেশন থেকে হতে হতে হয়েছে, আজকেই কনস্টিপেশন হয়েছে, আজকেই ফুলে উঠেছে, ওরকমটা হয় না কোনোদিন। দীর্ঘদিন শরীরের ওপরে ওই জিনিসটা হতে হতে আজকে দেখা যাচ্ছে একটা লাম্প মতো। এটাকে কোনো দিন ফেলে রাখবেন না, কাটাছেঁড়া করার চেষ্টা করবেন না। আপনি একটা কাজ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট এখনই না, আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে দেখুন যাচ্ছে স্ক্রলে, ওই হেল্পলাইন নাম্বারে এখনই ফোন করুন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার নিয়ারেস্ট কোথায়? আপনার নিয়ারেস্ট হয়তো ল্যান্সডাউন হতে পারে বা আমতলা, খিদিরপুর, বেহালা, হ্যাঁ, তাহলে যেটাই হোক আপনি হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন, অ্যাপয়েন্টমেন্টটা বুক করুন। দেখবেন অল্প থাকতেই সারিয়ে নিলে জিনিসটা কিন্তু গাড়িয়ে যাবে না। আর যদি না হয়, এটা যদি পাইলসে চলে আসে, ব্লিডিং পাইলস বলেও হয়, যেখানে ব্লাড তো পড়তে থাকে, আঙুরের মতো থোকা থোকা হয়ে যায়, বাইরের দিকে ঝুলে ঝুলে থাকে, মারাত্মক কষ্ট, প্রচণ্ড কষ্ট। সে কষ্ট কিন্তু ওষুধ খেয়েও ভোলা যাবে না। এই যে পেইন কিলার খেয়ে ব্যথা ভুলে যাওয়া, সেটাও হবে না। কিন্তু দেখবেন আপনার লাইফ তখন কিন্তু হেল হয়ে যাবে, কোনো কাজ করতে যেতে পারবেন না, ঠিক মতো বসতে পারবেন না, কষ্ট হবে। আর যদি স্টুল পাস করতে হয় তখন তো মনে হবে না আমি টয়লেটে যাবই না, এরকম অবধি মানুষ কেঁদে দেয়, কান্না করে এটা নিয়ে। তার জন্য ওই রকম স্টেজে যাওয়ার আগে এখনই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন। আশা করছি খুব তাড়াতাড়ি আপনি কিন্তু এটার ভালো রেজাল্ট পেয়ে যাবেন। একদম। আর এই সবকিছুর জন্য কিন্তু সত্যি যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে হবে। খুব সচেতন হয়ে গেলাম অনুষ্ঠানটা দেখে, চট করে ডায়াল করে ফোন করে ফেললাম, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ফেললাম, কিন্তু শুনে নিয়ে কোথাও যেন সেই সচেতনতাটা হারিয়ে গেল। তাহলে আখেরে কিন্তু লস এনবিপির নয়, লস কিন্তু আপনার। কিন্তু এই যে সত্যিকারের আপনার যে শরীরটা, তার যদি আপনি একটু হিসেব করতে চান না, সত্যি কোটি টাকার সমান কিন্তু এর ভ্যালু। এটাকে আপনি নষ্ট করছেন। সাধারণ বাড়ির একটু রং চটে গেলে আপনার মন খারাপ হয়ে যায়, একটা জামা কাপড় একটু ছিঁড়ে গেলে আপনার মন খারাপ হয়ে যায়, কিন্তু এত দামি শরীরটা যে নষ্ট করে ফেলছেন,
তাতে কিন্তু আপনার মন খারাপ হচ্ছে না, আপনি সচেতনতাকেই বাড়াচ্ছেন না। প্লিজ একটু সচেতন হন আর যোগাযোগ করবেন। চট করে একটু বলে রাখবো যে চেম্বারের কথা, যারা চেম্বারে আসতে চান প্রথমত বলবো যে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই সোমবার করে কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন, মঙ্গলবার করে হাওড়ার শিবপুরে পাচ্ছেন, বুধবার দিন হাওড়ার বাল্টিগুড়িতে পাচ্ছেন এবং কলকাতার শোভাবাজার চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনা বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু পাচ্ছেন, শুক্রবার দিন হাওড়ার বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার দিন করে কিন্তু খিদিরপুরে পাচ্ছেন এবং রবিবার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকেও কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, তবে শুক্রবার করে পাচ্ছেন, সোমবার করে হাওড়ার বেলুরে পাচ্ছেন এবং মঙ্গলবার করে ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকেও ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন বৃহস্পতিবার করে। এছাড়াও কিন্তু কলকাতা এবং হাওড়ার চেম্বারে সমস্ত চিকিৎসকদেরই মোটামুটি এদিক ওদিক করে কিন্তু পান। একটুখানিতেই ফোন করে নেবেন, যে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তার নামটা বললেও কিন্তু আপনাদের সহযোগিতা করে দেওয়া হবে। পাশাপাশি বলে রাখবো ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলোতে পেয়ে যাচ্ছেন। ডক্টর এ হালদারকে হেরিয়ায় পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন, হলদিয়ায় পাচ্ছেন এবং আপনারা আরামবাগ চেম্বারে পাচ্ছেন। পাশাপাশি দিল্লি এবং বাংলাদেশ দূরের এই দুটি গুরুত্বপূর্ণ চেম্বারে কিন্তু ডক্টর এ হালদারকে তো পাচ্ছেনই, পাশাপাশি থাকছেন ডক্টর বি শর্মা, দুজন অভিজ্ঞ চিকিৎসককে কিন্তু নিশ্চয়ই পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নর্থ বেঙ্গলে, সেখানে আপনারা রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলোতে যারা যোগাযোগ করছেন তারা কিন্তু অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন এবং দীর্ঘদিন ধরে আপনারা যোগাযোগ করছেন, মোটামুটি কিন্তু আপনারা জানেনই বিষয়টা। তার পাশাপাশি একটু বলে রাখবো যে আসামের ডিব্রুগড়ে কিন্তু চেম্বার রয়েছে আর সেটা কিন্তু 28শে জুলাই এবং গঙ্গারামপুরের নতুন চেম্বার জুলাই মাসের মিডিলে, আর আগস্টে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই আগস্টের ফার্স্ট উইকে বনগার বন্ধুরা। এবার সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। লিভারকে ভালো রাখবো, ছোটবেলা থেকে আমরা শুনেছি মারা বলতো একটু কাঁচা হলুদ খাবি গুড় দিয়ে, তাহলে লিভারটা তোর ভালো থাকবে। সত্যি কি কি খেলে আমার লিভার ভালো থাকবে, কি খাওয়া একদমই বর্জনীয় যদি লিভারকে আমরা সুস্থ রাখতে চাই, এই সব কিছু একটু আপনার থেকে শুনবো। দেখুন, লিভার ভালো থাকবে, ভালো রাখলে আমাদের কিন্তু পেট ভালো থাকবে, পেট ভালো থাকলে কিন্তু আমাদের পুরো শরীর ভালো থাকবে। এটা কারণ পেট কিন্তু খুব বেশি রিলেটেড আমাদের শরীরের সুস্থতার জন্য। সেক্ষেত্রে আমাদের খাদ্য খাবারের ধরনটায় মাথায় রাখতে হবে যে আমি কিন্তু রেগুলার ফাস্ট ফুড খাবো না। যাদের এখনও কোনো রকম সমস্যা দেখা দেয়নি কিন্তু ফাস্ট ফুড খুব খাচ্ছেন, তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে যে আপনারা ফাস্ট ফুডটা অ্যাভয়েড করবেন, যতটা পারবেন ম্যাক্সিমামটা অ্যাভয়েড করুন। অকেশনালি খান, হঠাৎ একদিন হয়তো ফাস্ট ফুড খেলেন, সেটাই তেমন কিছু ক্ষতি করে না, কিন্তু রেগুলার খেতে খেতে শরীরের মধ্যে যে মানে খারাপ জিনিসটাকে বের করে দেওয়া আর ভালো জিনিসটাকে শরীর গ্রহণ করার এই কিন্তু ক্যাপাসিটিটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তাহলে ওটা অ্যাভয়েড করতে হবে। যাদের অলরেডি হয়ে গেছে প্রবলেম, তারা কিন্তু মানে বাইরের ফুড খাওয়া পুরোটা বন্ধ করুন, পুরো বন্ধ করুন, ঠিক আছে? জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া এগুলো বন্ধ করুন। দ্বিতীয়ত, যে ঘরোয়াভাবে যখন আপনি রান্না করে খাচ্ছেন, মোটামুটি একটা মাথায় রাখুন, প্রত্যেক বাড়িতেই কিন্তু উচিত যে 500 ml তেল এক একজন ব্যক্তির সারা মাসে খাওয়া উচিত। সেটা থেকে অল্প বেশি হয়ে গেল কোনো দিন, সেটা আলাদা কথা। চেষ্টা করবেন যেদিন একটু বেশি হয়ে যাচ্ছে পরের দিন সেটাকে কমিয়ে আনার। এরকমভাবে কিন্তু খাদ্য খাওয়া খাবেন। অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার অতিরিক্ত মাত্রায় খাবেন না, মানে গমের জিনিস, আটার জিনিস বা ধরুন ভাতের জিনিস, সেগুলো কিন্তু কমিয়ে আনতে হবে। কি করতে হবে? খেতে হবে আপনার ভেজিটেবলস জাতীয় খাবার বেশি, প্রচণ্ড মাত্রায় ভেজিটেবলস। ধরুন আমি যদি খাদ্য খাবারকে 3টে ভাগ করি, 10-10-এর মধ্যে আপনার মোটামুটি রেখে দিতে হবে 50% ভেজিটেবলস, ঠিক আছে? 30% আপনি প্রোটিন রাখুন আর 20% রাখুন আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার। এবং এই যে কার্বোহাইড্রেট তার সাথে ফ্যাটটাও ওইটার মধ্যেই ইনক্লুড করতে হবে, মানে অয়েলটা মোটামুটি একটা ক্যালকুলেশন বলে দিলাম। এটার কাছাকাছি আপনি থাকলেও দেখবেন অনেক বেশি ভালো থাকছেন, যে লিভারের প্রবলেম যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা যাচ্ছে। এবং ডাক্তারবাবুদের সাথে যখন কনসাল্ট করে এনবিপিতে এসে এখানে ট্রিটমেন্টগুলো হবে, তখন কিন্তু আপনি দেখবেন যে পুরোপুরিভাবে জিনিসটাকে সারিয়ে ফেলতে পারছেন অল্প সময়ের মধ্যে। মানে যদি ঠিক টাইমে আসেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি খুব ভালোভাবে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। কারণ এটা কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার, এখানে কিন্তু
একটা সাবজেক্টিভ গবেষণা করা হয় পেশেন্টদের মানে রেজাল্ট নিয়ে। সব ডাক্তারবাবুদের টিম আছে যেটা, সেই টিমে কিন্তু এই নিয়ে আলোচনা হয় বিস্তারিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিটিক্যাল কেস নিয়ে কিন্তু আলোচনা করা হয়, এবং তারপরে যে আউটকামটা আসে, রেজাল্টটা যে পেশেন্ট পায়, সেটা কিন্তু পেশেন্ট হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারে। অবশ্যই। তার মানে আমাদের ভাত বা রুটির পরিমাণটা একটু কমাতে হবে, যেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই উল্টো করে ফেলি। অনেকটা ভাত বা অনেকটা রুটি নিয়ে কিন্তু আমরা বসে যাই। তবে বলে যে ভাত বা রুটি তারা একটু বেশি খেতে পারেন যারা কঠোর পরিশ্রম করেন, যারা শ্রমিক শ্রেণীর মানুষরা রয়েছেন, তারা যদি একটু ভাত বা রুটির পরিমাণ একটু বেশি খান অসুবিধা হয় না। কিন্তু আমরা তো সাধারণত দৈহিক পরিশ্রমটা এখন কম করি, তাই ভাত বা রুটিটাকে একটু লিমিটেড এবং সবজিটাকে এবং প্রোটিনটাকে একটু খাওয়ার চেষ্টা করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা হচ্ছে? আমার মায়ের জন্য, আমার মায়ের এজ হচ্ছে 64। হ্যাঁ হ্যাঁ, মায়ের হচ্ছে ইউনোফিলটা আছে, ইউনোফিল আমরা 316 আছে আর কি, মানে টেস্ট করিয়ে, ব্লাড টেস্ট করিয়ে। কিছু বোঝা গেল না, কোনটা কি কিসের পরিমাণ বলছেন আরেকবার বলুন? ইউনোফিল যে হয় না ব্লাড টেস্ট। হ্যাঁ ইসনোফিল কিছু, ও হ্যাঁ ইওসিনোফিল হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ইউনোফিল আমরা 316 আর কি মায়ের। 316 আছে। আপনার বেশি আছে বা নাকি ওর জন্য কি খাওয়া দাওয়া চলবে না সেটা জানতে চাইছি। ঠিক আছে, আপনি শুনুন। আর আর কোনো সমস্যা আছে? মায়ের কি ঠান্ডা লাগার ভাব রয়েছে কিছু? হ্যাঁ ঠান্ডা একটু লাগে, ঠান্ডা লাগে। হ্যাঁ মানে তাড়াতাড়ি চট করে ঠান্ডা ধরে নেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনতে থাকুন। শুনুন। দেখুন, প্রথম কথা হচ্ছে মায়ের যে ঠান্ডা লাগার ধাতটা আছে এটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই যে এখন আমাদের প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে আমরা কি করি? এসি চালিয়ে দিই, ঠিক আছে? এসি থেকে বেরিয়ে আবার কিন্তু দেখা যাচ্ছে যখন অন্য রুমে যাচ্ছি সেখানে কিন্তু এসি চলছে না, সেখানে কিন্তু গরম হচ্ছে। এই যে ওয়েদার ফ্লাকচুয়েট, এটা কিন্তু শরীরের উপরে ফট করে এফেক্ট করে নেয়। আমার ঠান্ডা করা হলো শরীরটাকে এসিতে মাধ্যমে, এবং দেখা যাচ্ছে দেখুন এখানেও কিন্তু গন্ডগোল। আমার ভেতরের টেম্পারেচার, বডির যে ইন্টারনাল টেম্পারেচার সেটা একরকম থাকে, বাইরের প্রকৃতির টেম্পারেচার অতিরিক্ত ঠান্ডা, এসি দিয়ে আমি চিল্ড করে দিলাম, সেখানে কিন্তু এই যে একটা ফ্লাকচুয়েশন হয়, সেখান থেকেও কিন্তু ঠান্ডা লেগে যায় অনেক সময়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে যে ধরুন গরম, ভেতরে ঠান্ডা, সারাক্ষণ কাজ করার পর যখন বাইরে কোথাও যাচ্ছে দেখছে অতিরিক্ত গরম, রাস্তায় কোথাও বেড়াতে যাচ্ছে বা কোনো কাজে যাচ্ছে দেখা যাচ্ছে গরম। এই যে ফ্লাকচুয়েটিং, এইটা একটা গরমকালে এই সমস্যাটা হয়। আবার কি হয়, অনেক যখন গরম থেকে শীত, শীত থেকে গরম, এই টাইমগুলোতে দেখা যায় কিন্তু এই প্রকোপটা বেড়ে যায়, ঠান্ডা লাগার প্রকোপটা, ঠিক আছে? আপনার মায়ের যেটা হচ্ছে আরও কিছু টেস্ট করা দরকার আছে। সেখানে কি মানে কি বলবো যে অ্যালার্জিক কোনো রিয়াকশান হয় কি না, ওনার শরীরে অ্যালার্জির মাত্রাটা অতিরিক্ত আছে কি না, সেগুলোর জন্য আসতে হবে একবার, পুরো রিপোর্ট নিয়ে একবার দেখান। আপনি বর্ধমানে আছেন, বর্ধমানে আমাদের ক্লিনিক আছে, ওখানে গিয়ে আপনি ডেটটা জেনে নিয়ে ওখানে যান, ওখানে গিয়ে ডাক্তারবাবুদের দেখান, এবং দেখানোর পর ওনারা সাজেস্ট করবেন আরও কোনো টেস্ট করাতে হবে কিনা। যদি ওনারা মনে করেন সামনাসামনি দেখে কথা বলে ডিটেলসে যে, আর রিপোর্টগুলো নিয়ে যাবেন পুরো, সাথে আরও অনেক কিছু থাকে, ঠিক আছে? সেই প্যারামিটার্সগুলো দেখার ব্যাপার আছে। দেখে যদি ওনারা বোঝেন যে হ্যাঁ ওনাকে আরও টেস্ট করাতে হবে, তাহলে টেস্ট করাবে, আর না হলে ওনাকে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য যা ট্রিটমেন্ট করার দরকার ওনারা কিন্তু করা যাবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু ফেলে রাখবেন না, একদম ফেলে রাখবেন না। এটা কিন্তু খুব জোরের সাথে বলা হয়, কারণ ভালোটা কিন্তু আপনার চাওয়া হয়। এরপর যদি আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু হিতে বিপরীত হলে আমাদের কিছু করার নেই। চট করে আরেকবার আপনাদের বলে রাখবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হবে। তার পাশাপাশি কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম, শিবপুর, বালচিগুড়ি বাজার, শোভাবাজার পেয়ে যাচ্ছেন, আমতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, এবং ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। মানে কলকাতা এবং হাওড়ার প্রচুর চেম্বারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ডক্টর আর দেখে পাচ্ছেন, অনেককে পাচ্ছেন। কিন্তু একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাদের আসতে হবে, এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে। যেমন ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রাম, ল্যান্সটাউন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন, সৌমকৃতি ঘোষাল, ডক্টর এস ঘোষালকেও পাচ্ছেন, তার জন্য কিন্তু প্লিজ একটু ফোন করবেন। এবং পাশাপাশি একটু জেলার কথাও বলবো, ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু আপনারা মেছেদা, বর্ধমান, যারা বর্ধমান থেকে অনুষ্ঠান দেখছেন, ডক্টর এন ভট্টাচার্য কিন্তু যান বর্ধমানে,
তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট প্লিজ নেবেন। মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর এই চেম্বারগুলোতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে কিন্তু হেরিয়ায় পাচ্ছেন, আপনারা বহরমপুরে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন। এছাড়া দিল্লি এবং বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু চেম্বার রয়েছে। নিয়ম করে প্রত্যেক মাসের লাস্ট উইকে কিন্তু চেম্বার হচ্ছে, তো তার জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। এমনকি দিল্লির কথাটাও মাথায় রাখবেন, আপনার রিলেটিভসরা যদি কেউ দিল্লিতে থাকেন প্লিজ জানিয়ে রাখবেন যে এনবিপির কিন্তু ওখানে চেম্বার রয়েছে, চেম্বার হচ্ছে। কলকাতায় আসার দরকার নেই, তারা এনবিপির চিকিৎসকদের সঙ্গে দিল্লিতেই কিন্তু দেখা করে নিতে পাচ্ছেন। তার পাশাপাশি ডক্টর এস ঘোষালকে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন। নতুন চেম্বারের মধ্যে আসামের ডিব্রুগড় কিন্তু রয়েছে অবশ্যই 28 জুলাইতে, গঙ্গারামপুর কিন্তু রয়েছে অবশ্যই জুলাই মাসের মিডলে, এবং আগস্টের ফার্স্ট উইকে কিন্তু বনগা রয়েছে। প্রত্যেকটি নতুন চেম্বারে প্রথম দিন কিন্তু থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকেন পাশে অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কবির ঘোষ বলছি। কোথা থেকে? বনগা থেকে। বনগা থেকে, আচ্ছা বেশ। বনগাতে আমাদের নতুন চেম্বার আগস্টের ফার্স্ট উইকে রয়েছে, ওপেনিং ডেট হেল্পলাইন নাম্বারে ফোন করে আরেকবার বলেন। বেশ, বলুন আপনার কি প্রবলেম? বলছি বনগার ঠিকানাটা যদি একটু বলে দেন। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করেছেন? 9830235527 বা 37। এই নাম্বারটা, এই ফোনটা রাখার পর ওই নাম্বারে ফোন করে নেবেন, তারা কিন্তু পুরোপুরি অ্যাড্রেসটা বলে দেবে। আচ্ছা আচ্ছা, আমার যেটা বলবো সেটা হচ্ছে রোদে বেরোনোর পর একটা অ্যালার্জি ভাব এসে আছে শরীরের মধ্যে, লাল লাল র্যাশ হয়ে যায় কি চুলকোয়? হ্যাঁ হ্যাঁ, সেটা আবার রাতের দিকে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু দিনের দিকে যখন অফিসে যাচ্ছি, রোদের মধ্যে যেতে হয় বাস গাড়ি করে, তো অফিসে গিয়ে দেখছি একটা অ্যালার্জি ভাব এসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যখন বাড়িতে আসেন তখন জামা কাপড় চেঞ্জ করতে, যখন মানে ড্রেসটা চেঞ্জ করেন, তখন কি চুলকোয় বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন একটু বেশি চুলকোয়। আচ্ছা, আর কিছু সমস্যা রয়েছে? আর কিছু সমস্যা বলতে আমি ডেটল সাবান ইউজ করি, দিনে 2 বার স্নানও করি, সেদিক থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্নই থাকি, কিন্তু সমস্যাটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এটা একটা হিট অ্যালার্জির ব্যাপার থাকে। এবার হিট অ্যালার্জিটা রোদে গেলে হবে, সবার তো হয় না। তার মানে আপনার যে অ্যালার্জিক রিয়াকশান হয় একটা শরীরের ওপরে, তার মানে প্যারামিটারগুলো বেশি আছে, যে শরীরের মধ্যে যে অ্যালার্জিক রিয়াকশান সেটা বেশি আছে, তার জন্যই কিন্তু তার এফেক্টটা আপনার স্কিনে আসছে। ঠিক আছে, 5 জন রোদে বেরোলে 5 জনের তো হচ্ছে না, কারণ তাদেরটা ঠিক আছে। এবার আপনার বডিতে ওটা বেশি আছে, এটা একটা টেস্ট করলে বেরিয়ে যাবে কতটা কি আছে আপনার ওই অ্যালার্জিটা। ডাক্তারবাবুদের কাছে যখন যেদিন যাবেন, ডাক্তারবাবুরা আপনাকে প্রেসক্রিপশন করে ওটা লিখে দেবে এবং তার সাথে সাথে মেডিসিন দেবে। এটাকে যদি আপনি ঠিক করে নেন তাহলে কিন্তু আর ওই প্রবলেমটা আপনার থাকবে না, এটা কিওরেবল। ঠিক আছে, কিওরেবল। আপাতত আপনি যেটা করবেন, খুব ঠান্ডা খাবার খান। ঠান্ডা খাবার বলতে যেটাতে মানে ঠান্ডা লেগে যাবে ওরকম খাবার বলিনি আমি। ঠান্ডা খাবার বলতে আমি বলছি শরীর যাতে গরম না হয় সেটা চেষ্টা করুন। মানে ফুল স্লিভ কটন শার্ট পরার চেষ্টা করুন, যাতে ডাইরেক্ট সানলাইটটা আপনার শরীরে না লাগে। ঠিক আছে, মেডিকেটেড সানস্ক্রিন, আয়ুর্বেদিক সানস্ক্রিন যেগুলো থাকে ডাক্তারবাবুরাই আপনাকে বলে দেবে, সেগুলো লাগানোর দরকার আছে, যাতে ডাইরেক্ট হিট মানে সান এক্সপোজার না হয়, এগুলোর ব্যাপার থাকবে এক্সটার্নালি। এবং তার সাথে সাথে খাদ্য খাবারগুলো হালকা খান, রিচ খাবার একটু কমিয়ে দিন। রিচ খাবার বলতে কীরকম, ধরুন অতিরিক্ত মানে পেঁয়াজ রসুন এগুলোর অতিরিক্ত কষিয়ে যে সব মাংস হয় সেরকম না করে হালকা খান। মাংস যখন খাচ্ছেন হালকা খান। রেড মিটটাকে অ্যাভয়েড করুন। ঠিক আছে, তারপরে ডিমের পরিমাণটা একটু কমিয়ে আনুন। একটু ভেজিটেবলস যেগুলোর মধ্যে একটু সবারই একটু অ্যালার্জিক রিয়াকশান হয়, ধরুন এক একজনের এক একটা হয়, কিন্তু বলছি তাও ধরুন অনেকের হয় যেগুলোতে, সেগুলো একটু অ্যাভয়েড করুন। পুঁই শাক, বেগুন এগুলো একটু অ্যাভয়েড করুন। জল বেশি করে খান, বডিকে হাইড্রেটেড রাখুন। জল পরিমাণ বাড়িয়ে দিন শরীরে, যাতে যেহেতু আপনার অন্য কোনো প্রবলেম নেই, বেশি জল খেলে কি হবে, ইউরিন পাস হবে বেশি, কিন্তু আর কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, যেহেতু আপনার অন্য কোনো সমস্যা নেই, হার্টের সমস্যা বা কিডনির সমস্যা কিছু নেই, তার জন্য এটা করুন। আর কি হবে, যেটা বললাম, যদি পারেন ছাতা ইউজ করুন, আর অথবা ওই ফুল স্লিভ শার্ট পরুন। এটা হচ্ছে আপনার কি প্রিভেনশন বা প্রোটেকশন। ঠিক আছে, প্রোটেকশন নিলেন যাতে এটা না মানে এফেক্ট বেশি করে। কিন্তু এটা কিওর করতে গেলে আপনার ট্রিটমেন্ট নিতে হবে। কারণ আমি যেটাই বললাম, 5 জন বা রোদে বেরোলে সবার হচ্ছে না, আপনার হচ্ছে, তার মানে আপনার ভেতরে সমস্যাটা রয়ে গেছে।
সেইটার অ্যালার্জিক টেন্ডেন্সি আছে আপনার শরীরে, অ্যালার্জিক রিয়াকশান যেটা হচ্ছে সেটাকে কিন্তু কমাতে হবে। একটা ট্যাবলেট দিলে আপনার চুলকনি বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা কিওর হলো না, আবার কিছুক্ষণ পর আবার হবে বা পরের দিন আবার হবে। এটা আপনি কদিন খাবেন? মেডিসিনের ওই ধরনের মেডিসিন যেগুলো সাপ্রেস করে দেয় একটা সমস্যাকে, সেখানে তার সাইড এফেক্টও থাকে। তার জন্যই হেল্পলাইন নাম্বারে কল করে নিন, জায়গাটা জেনে যাবেন, লোকেশনটা এবং ডেটটাও জেনে যাবেন, ওখানে এসে আপনি দেখিয়ে নিন। অবশ্যই, যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় আমাদের কিন্তু চলে এসেছে, তবে এই চ্যানেলের এই সময়ের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে কিভাবে ভালো রাখবেন, কিভাবে যত্ন নেবেন, সেই অ্যাডভাইস কিন্তু দেবেন অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।